পেশা আর নেশা দুটোকেই সমানতালে সঙ্গত করে চলেছেন এমন কয়েকজনের সঙ্গে কথা বলেছি আমরা। আকাশবাণী মৈত্রী সংবাদের দৃষ্টিকোণে আজ আমরা পেয়েছি এক গায়ক ডাক্তারকে, ডাক্তার উৎসব দাস। প্রভু আমার প্রিয়, আমার পরম ধন হে, চিরপথের সঙ্গী আমার চিরজীবন হে, প্রভু আমার প্রিয়, আমার পরম ধন হে। পেশায় যেহেতু আপনি ডাক্তার, আর এখন তো এমনি মানুষের যে চ্যালেঞ্জের সময় তার থেকে অনেক বেশি ডাক্তারদের চ্যালেঞ্জিং সময়। আর আমার যেটা মনে হয় যে দুটো ব্যাপার আছে। একদিক থেকে তো আমরা যারা সাধারণ মানুষ ডাক্তারকে ভগবান ভাবি, এটা যে ঠিক। আবার যখনই আমাদের মনে হয় যে এইটা বোধহয় ডাক্তারের দিকে একটু গাফিলতি হলো, তখন কিন্তু আমরা একেবারে বিরূপ প্রতিক্রিয়ার দিকে চলে যাই। এরকম একটা যেখানে আমাদের মানসিকতা, তার সঙ্গে আমাদের সময়টা এখন কোভিডের, কতটা চ্যালেঞ্জের মধ্যে কাজ করতে হচ্ছে। এটার চ্যালেঞ্জটা এখন একটা নতুন ধরনের। প্রথমত একই সাথে পার্সোনাল এবং প্রফেশনাল, কারণ এখানে যে আমরা শুধু রোগের সাথে যুদ্ধ করছি এবং তার জন্য নিজেরা রিস্কে থাকছি তা নয়, সেই রিস্কটাকে বাড়িতেও নিয়ে আসছি। এইটাই হচ্ছে সবচেয়ে ইউনিক এই যুদ্ধটার ক্ষেত্রে। তাই এটা একটা নতুন ধরনের একটা সমস্যা যেটার সাথে আমাদের মানিয়ে চলতে হচ্ছে। কিছু তো করার নেই, যুদ্ধ তো যেতেই হবে, কিছু করার নেই, সেটা মানিয়েই চলতে হচ্ছে। যতটা সম্ভব প্রোটেকশন নেওয়া যায়, যতটা সম্ভব বাড়ির লোকের থেকে একটু নিজেকে সেপারেট রেখে চলা যায়। এই অবস্থায় যুদ্ধটা আরো একটু কঠিন হয়ে যায়, কারণ এই যে ওয়ার্ডে বা কোনো ডাইরেক্ট ডিউটির পরে আমাদের যে আইসোলেশনে থাকতে হয়, সেটাও একটা মানসিক ভাবে একটা খুব চ্যালেঞ্জিং জায়গা। সব মিলে সত্যি একটা নতুন ধরনের একটা সময় বা নতুন একটা নর্মালের মধ্যে দিয়ে আমরা চলছি। যে কোনো প্রতিকূলতায় অনেক সময় ব্যাপারটা এরকম হয়, একদিকে আমরা চ্যালেঞ্জের মোকাবিলা করছি, আবার আরেকদিকে হয় কিছু নতুন ব্রেক থ্রু, কিছু নতুন জানা, কিছু নতুন সাফল্যই বলি বা জানার দিকটাই বলি, একদম 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 সেরকম কিছু অভিজ্ঞতা। সেটা তো বটেই। যেমন কি কঠিন সময় মানুষকে অনেক কিছু শেখায়। আমি তো বলবো এই যে গত 7-8 মাসে আমার যেগুলো নতুন অভিজ্ঞতা হয়েছে, যে আমি এতদিন শুধুমাত্র নিজের ডাক্তারি এবং গান নিয়ে ব্যস্ত থাকতাম, হয় হসপিটাল যাচ্ছি, নয় গানের রেকর্ডিং, হয় গান তুলতে যাচ্ছি বা কোনো এতে যাচ্ছি। কিন্তু এখন এই যে বিপদের সময়, যেহেতু মাঝখানে 6টা মাস আমার বাবা মা ষাটোর্ধ্ব হওয়ায় তারা বাড়ির বাইরে বেরোতে পারছেন না, তখন আমাকে আরো নতুন দায়িত্বগুলো নিতে হয়েছে যেগুলো আমি আগে নিইনি। যেমন এই আমাদের ধরুন বাজার দোকান মাঝে মাঝে আগে করতাম, কিন্তু এখন নিয়মিত বেসিসে করা, বাড়ির সমস্ত বাইরের যত কিছু কাজ আছে সেইগুলোর দায়িত্ব নেওয়া। এই আগে যে বিলগুলো হয়তো ইলেকট্রিক বিল বা এইসবগুলো বাবা দিয়ে আসতেন, সেগুলো এখন অনলাইনে দেওয়া। এইভাবে আমি বলবো এই সময়টা আমাকে কাজের বাইরে আরো অন্যান্য দিকে আরো স্বনির্ভর করে তুলেছে। কোথাও ব্যক্তি মানুষ হিসেবেও একটা সার্বিক বিকাশের। হ্যাঁ, একদম একদম একদমই তাই, একদমই তাই। এই যে যদি আমাদের দেশের কথা বলি, 7-8 মাস হয়ে গেল দীর্ঘ লড়াই, তার আগে থেকেও চলছিল, আর এই মূল যুদ্ধটা 8 মাস একেবারে। এই সময় কিরকম ভাবে কাজের চাপ সামলাতে হচ্ছে আমরা খুব সংক্ষেপে যদি একটু শুনে নিই। আমি বলছি এটা তো নর্মালের বাইরে, সাধারণের বাইরে। হ্যাঁ, প্রথম দিকে যে অসুবিধাটা ছিল যে যাতায়াতের সমস্যা ছিল, কারণ লকডাউনের সময় তো আমাদের নিয়মিত যেতে হয়েছে। রোজই শহরের মধ্যে গিয়ে যাচ্ছি, যেন একটা অঘোষিত কারফিউ, প্রত্যেক দিনই যেন একটা বন্ধের দিন। প্রথম 3 মাসটা খুবই একটা আশ্চর্য লাগতো রাস্তায়, মানসিক ভাবে মনে হচ্ছে কি অদ্ভুত একটা সিচুয়েশনে আছি। তারপরে যেটা সমস্যা হচ্ছে যে ডিউটিটা খুব ডাবল হয়ে গেল, কারণ এখন যেমন এই মুহূর্তে আমাকে একসাথে 2টো হসপিটালে থাকতে হচ্ছে। আমার বন্ধুদেরও সকলকেই তাদের নিজের হসপিটালে নর্মাল ডিউটির বাইরে অন্যান্য হসপিটালে কোভিড ডিউটিতে যেতে হচ্ছে, যেহেতু ডাক্তারের সংখ্যা সীমিত। সুতরাং চাপটা অনেকটাই বেড়েছে, এখন অভ্যস্ত হয়ে গেছি। আর আমাদের মতো যারা পোস্ট গ্রাজুয়েশনের জন্য রয়েছেন বা পোস্ট ডক্টরেটে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু তাদের ট্রেনিংটা খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। এইটাই একটা দুঃখের বিষয়, কারণ কোভিড এর জন্য তা এতটাই টাইম দিতে হচ্ছে যে তাদের তাদের নিজস্ব যে স্পেশালিটি এবং সুপার স্পেশালিটি, সেই সাবজেক্টের ট্রেনিং গুলো খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা একটু এবারে আপনার যে প্যাশন, নেশার দিকটা, যেটা আপনি নিজেও বললেন গান চলছে, সেই দিকটা একটু শুনি। গানের শুরুটা কিভাবে এবং
একই সঙ্গে কিভাবে দুটো চলছে? প্রথম শুরু বলতে কি, আমার মা যেহেতু গান করতেন, মা কাকলি দাস, উনি মায়া সেন এবং সুভাষ চৌধুরীর ছাত্রী ছিলেন, বেঙ্গল মিউজিক কলেজ থেকে রবীন্দ্রসঙ্গীত নিয়ে পড়েছেন। তা মা যখন বাড়িতে গান করতেন, ওই আমি ঘুরতে ঘুরতে অনেক শক্ত শক্ত গান হঠাৎই তুলে ফেলতাম। এটা মা আমার বলতে ক্লাস 4-5 এর কথা। তা আমি মার ভুল ধরে দিতাম মাঝে মাঝে, এগুলোতে মা খুবই চমকে দিতেন। তা এই থেকেই মার মনে হয়েছিল যে হয়তো নিশ্চয়ই কোনো ন্যাক আছে। তখন আমি যখন ক্লাস 6-এ উঠি তখন শ্রুতিনন্দন চালু হয়। তখন মা আমাকে সেখানে অডিশনে নিয়ে যান পরীক্ষাতে। সেই পরীক্ষা দিয়ে আমি একদম প্রথমেই স্থায়ী লেভেল, মানে ওখানে যেটা টপ গ্রেড ছিল সেটা পাই। যার ফলে আমি জয়ন্ত সরকারের কাছে 3 বছর এবং অজয় বাবুর কাছে, স্যারের কাছে সরাসরি 3.5 বছর শেখার সুযোগ পাই। এবং একই সময় প্যারালালি রামকৃষ্ণ মিশন গোল পার্কে আমি বিবেকানন্দ স্টাডি সার্কেলের মেম্বার ছিলাম। সেখানে প্রত্যেক মাসে বিভিন্ন মনীষীদের নিয়ে অনুষ্ঠান হতো। সেই অনুষ্ঠানগুলোতে আমি করতে শুরু করি। সেগুলোর সুবাদে সরাসরি বিভিন্ন মহারাজদের কাছে এবং সেখানকার ম্যাডামদের কাছে বিভিন্ন সেরকম মানে মহাপুরুষদের সরাসরি সান্নিধ্য পেয়েছি। সংস্কৃত স্তোত্র, স্বামীজির গান, রামকৃষ্ণদেবের গান, এইগুলো শিখতে পারি। যেমন স্বামী লোকেশ্বরানন্দজি ছিলেন, এরম আরো অনেকে ছিলেন মহারাজেরা। এইভাবে আমার গানের হাতে খড়ি, একই সাথে এদিকে মিশনে, এদিকে শ্রুতিনন্দনে। তারপর 12-এর সময় একটু 1 বছর গানে পরে জয়েন্টে প্রিপারেশন নিই। আবার জয়েন্টে চান্স পাওয়ার পর যেই MBBS এ ঢুকি, তারপর মার গুরু সুভাষ চৌধুরীর কাছে যাই। ওনার কাছে আবার রবীন্দ্রসঙ্গীত শেখা শুরু হয়। তারপরে যাই দিলীপ কুমার রায়, অর্চন্দ্র ভৌমিকের কাছে যাই, অতুল প্রসাদ, রজনীকান্ত, দ্বিজেন্দ্রলাল রায় গান শিখতে। রামানুজ দাশগুপ্তের কাছে যাই ভয়েস ট্রেনিং নিতে। এইভাবে চলতে থাকে। এর মধ্যে আমার MBBS-টাও চলছিল। MBBS শেষ হতে হতে এই সবগুলো শুরু হলো। তারপর বিভিন্ন জায়গায় অডিশন দেওয়া, আকাশবাণীর পরীক্ষা, রাজ্য সঙ্গীত একাডেমি, সব জায়গায় একে একে পাস করি। আকাশবাণীতে আমার প্রথম গান গাওয়া শুরু রজনীকান্ত সেনের গান দিয়ে। তারপরে আমি অতুল প্রসাদ রবীন্দ্রসঙ্গীতে পাস করি। আকাশবাণীর পর রজনীকান্ত 1-2 লাইন রজনীকান্ত শুনিয়ে দিই। কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে, আমি কত আশা করে বসে আছি পাবো, জীবনে না হয় মরণে। আমি কত আশা করে, কত আশা করে বসে আছি পাবো, জীবনে না হয় মরণে। কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে। এইভাবে তার মধ্যে আমার MBBS-টাও কমপ্লিট হয়। তারপরে MD নিয়ে পড়া। এখন এইভাবেই চলছে গান আর ডাক্তারি একসাথে। গানের প্রথম পাবলিক পারফরমেন্স জনসমক্ষে গাওয়া কিরকম ভাবে শুরু হয়? প্রথম তো যেরকম হয় আমাদের নিজস্ব পাড়ার যে দুর্গাপূজার অনুষ্ঠানে গাওয়া, সেটা দিয়ে শুরু হয়। এবং অফিসিয়াল অনুষ্ঠান আমার যতদূর মনে পড়ে, রাজ্য সঙ্গীত একাডেমিতে আমি প্রথমবার 2008-এ প্রথম হই। সেই সুবাদে আমাকে বাংলা সঙ্গীত মেলায় মধুসূদন মুখার্জি গাইতে ডাকা হয়। সেটা আমার প্রথম পাবলিক পারফরমেন্স ছিল। আর সেই বছরই একটি টেলিভিশন চ্যানেলে রবীন্দ্রসঙ্গীতের একটি প্রতিযোগিতা হয়। সেই সুবাদে আমার প্রথম মানে টিভির পর্দায় গাইতে আসা। মোটামুটি 2007-8 থেকে বলতে পারেন পাবলিক পারফরমেন্স। এখনকার সময়ের সাথে উপযোগী একটি গান শোনাই। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বা দিলে সান্ত্বনা, দুঃখে যেন করিতে পারি জয়, বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। যেহেতু অনেক রকম গানই শিখেছেন, কোন ধরনের গান আপনার সব থেকে ভালো লাগার? এটা সত্যি খুবই শক্ত প্রশ্ন, কারণ রবীন্দ্রনাথের গান তো আমার একদম মনে গেঁথে যাও, কারণ ছোটবেলায় ওই গান শুনেই প্রথম বড় হওয়া। কিন্তু তার সাথে সাথে এই যে রামকৃষ্ণ মিশনের এফেক্টটা আমার মধ্যে খুব ডিপলি এমবেডেড, যার ফলে স্বামীজি, রামকৃষ্ণদেবের গান গাইতেও খুব ভালোবাসি। মনো চলো নিজ নিকেতনে, মনো চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে বিদেশীর বেশে
ভ্রম কেন অকারণে, সংসার বিদেশে বিদেশীর বেশে, ভ্রম কেন অকারণে, মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে।